সবাইকে স্বাগতম হৃদিতা শেহরিনে। হৃদিতা শেহরিনের নিয়মিত গল্প আড্ডায় আজ শুনবেন সত্যজিৎ রায়ের একটি রহস্য গল্প, নাম ব্রজবুড়ো। শুরু হচ্ছে ব্রজবুড়ো। শঙ্কর চৌধুরী আধখানা হাতের রুটি ছিঁড়ে ডালে চুবিয়ে মুখে পড়ে একবার পাশে বসা ছেলের দিকে চেয়ে নিলেন। তারপর চিবোতে চিবোতে বললেন, তোকে একটা কথা বলবো বলবো করেও বলা হয়নি। আমাদের ডাইনে একটা বাড়ির পরেই দোতলা একটা বাড়িতে এক বুড়ো থাকে, দেখেছিস? হ্যাঁ হ্যাঁ, বলল সুপু, রোজ স্কুল থেকে ফেরার পথেই তো দেখি। একতলার বারান্দায় একটা বেতের চেয়ারে বসে থাকেন, আমার দিকে চেয়ে হাসেন। হাসিটা কি বেশ খোশ মেজাজের হাসি? শুভু একটু ভেবে বলল, একটু দুষ্টু দুষ্টুও হতে পারে। ওই বুড়ো সম্বন্ধে এখানে এসে অবধি অনেক কথাই শুনছি, বললেন শঙ্করবাবু। উনি নাকি তন্ত্রমন্ত্র করে টুকটাক করে যাদের পছন্দ নয় তাদের অনিষ্ট করতে পারেন। মোট কথা, উনি ডাকলেও ওর কাছে যাস না। শুভর ভালো নাম সুবীর, বয়স 12। 3 মাস হলো সুবীরেরা কলকাতা থেকে এই শহরে এসেছে। এখানকারই এক কলেজে শঙ্কর চৌধুরী ইংরেজির প্রফেসরের চাকরি পেয়েছেন। সুবীর কলকাতার স্কুল ছেড়ে এখানে সেন্ট টমাসে ভর্তি হয়েছে। সবাই বলে এই জায়গাটা বেশ স্বাস্থ্যকর। শীতকালে যে বেশ শীত পড়ে সেটাই নভেম্বরের গোড়াতেই সকাল সন্ধ্যায় টের পাওয়া যাচ্ছে। সুবীরের মারও জায়গাটা খুব পছন্দ। বলেন, এখানকার বাতাসই আলাদা, প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যায়। এই কমাসেই স্কুলে সুবীরের 2-1 বন্ধু হয়েছে। তার মধ্যে দিব্যেন্দুকে ওর সবচেয়ে ভালো লাগে। শুভু দিবু ক্লাসে পাশাপাশি বসে, দুজনেই পড়াশোনায় ভালো, খেলাধুলোতেই দুজনেরই বড় উৎসাহ। দিবু একদিন কথায় কথায় সুবীরকে বলল, ব্রজবুড়ো তো তোদের একটা বাড়ির পরেই থাকে। ব্রজবুড়ো? সুবীর অবাক হয়ে জিজ্ঞেস করল, সে আবার কে? ও মা, দেখিসনি? মাথায় টাক, ফর্সা রং, দাড়ি গোঁফ কামানো, গলাবন্ধ কোট আর ধুতি পরে বারান্দায় বসে থাকে। সুবীর বলল, ও, ওকেই বুঝি লোকে ব্রজবুড়ো বলে? ওকে তো রোজ দেখি। সাবধান, বলল দিব্যেন্দু, ওকে যেন চটাসনি। ও হাসলে তুইও হাসিস। তা তো হাসি। তাহলে ঠিক আছে। ও যদি তোর উপর ক্ষেপে যায় তাহলে ওর বাড়িতে বসেই স্রেফ মন্ত্র পড়ে তোর সর্বনাশ করে ছাড়বে। বাবাও আমাকে সাবধান করে দিয়েছে, বুঝলি, বলল সুবীর। একদিন পঞ্চাকে ডেকে একটা ঘুড়ি দিয়েছিল, কোথায় পেল কে জানে। খুবই রহস্যজনক ব্যাপার। আচ্ছা, ওর পুরো নাম কি? তা জানি না। এর কিছুদিন পরে সুবীরদের প্রতিবেশী অনুকূল সাহা সন্ধ্যায় এলেন সুবীরের বাবার সঙ্গে আলাপ করতে। আগে আসেননি কখনো, এই প্রথম। বয়সে সুবীরের বাবার চেয়ে অন্তত 10 বছরের বড়। বসবার ঘরে সোফার একপাশে বসেই বললেন, ডিস্টার্ব করলুম না তো? আরে না না, বললেন শঙ্করবাবু। আমি ভাবছিলুম একদিন আপনার ওখানে ঢুঁ মারব। আপনি এলাহাবাদ ব্যাংকে আছেন না? আজ্ঞে হাঁ। আমি সংসার করিনি, এখানে আমার বাড়িতে আমি একাই। কলকাতায় এক ভাই আছে, লোহা লক্করের ব্যবসা করে। আপিস থেকে ফিরে পাড়ার কারোর না কারো বাড়িতে গিয়ে গল্প সল্প করি। অবশ্যই একজন বাদে। কে? ব্রজকিশোর বাড়ুজ্যে, নাম শুনেছেন?
ওই যাকে ব্রজবুড়ো বলে, আমাদের বাড়ির একটা বাড়ি পরেই তো থাকে। ভদ্রলোক তো অনেক গোলমালে শুনেছি, বিস্তর। বুড়ো এখানে আসে বছর 15 আগে, আমি তখনও আসিনি। কিন্তু বুড়োর দক্ষিণের লাগোয়া বাড়ির নরেশ মল্লিক ছিলেন, তিনি 30 বছর হলো এখানে আছেন। সদানন্দ রোডে একটা গয়নার দোকান আছে। তিনি বললেন সুটকেস হোল্ডল ছাড়াও বুড়োর সঙ্গে নাকি একটা সবুজ রঙের বাক্স ছিল। সে এক আলিশান ব্যাপার। সঙ্গে একজন লোকও ছিল, সে পরের দিন চলে যায়। ওই সবুজ বাক্সের কথা এখন শহরের সকলেই জানে। আমাদের তো বিশ্বাস ওতেই বুড়োর তন্ত্রমন্ত্রের সব সরঞ্জাম রাখা। উনি আসার আগে নাকি বাড়িটা খালি থাকতো। তন্ত্রের ব্যাপারটা কি সত্যি বলে মনে হয় আপনার? আমি বলতে পারবো না, তবে নরেশবাবুর কাছেই শুনেছি বুড়োর দোতলার ঘর থেকে মাঝরাত্রিরে নানা রকম শব্দ শুনেছে। করতালের আওয়াজ, ডুকি পেটানোর আওয়াজ, বিড়বিড় করে বলা সব মন্ত্র, মাঝে মাঝে হাসির শব্দ। তাই সব বিশ্বাস না করে উপায় নেই। কারণ বলছি, বুড়োর উত্তরের বাড়িতে যিনি থাকেন, ভদ্রলোকের নাম বোধহয় জানেন। বাড়ির দরজায় কাঠের ফলকে দেখেছি। এন কে মজুমদার কি? হ্যাঁ, নিশিকান্ত মজুমদার। ইন্স্যুরেন্স অফিসে কাজ করেন। ইনিও মাঝরাত্রিরে ওইসব শোনেন। এমনকি একদিন জানালায় নাকি একটা বীভৎস মুখও দেখেছেন। মজুমদার মশাই সোজা গিয়ে বুড়োকে বললেন যে এইভাবে প্রতিবেশীর শান্তিভঙ্গ করলে তিনি পুলিশে খবর দেবেন। সেটা বিকেল বেলা। বুড়ো তখন বারান্দায় বসে। তার শাসানোর ফল কি হলো? সেটাই তো বলছি মশাই। গোলমাল তো বন্ধ হলোই না, মাঝখান থেকে নিশিকান্ত বাবু ব্যারাম বাঁধিয়ে বসলেন। হাই ফিভার, 106 ডিগ্রি অবধি উঠেছিল। ডাক্তার বললেন ভাইরাস ইনফেকশন। 7 দিনে সেই জ্বর ছাড়লো, কিন্তু নিশিকান্ত বাবুর দৃঢ় বিশ্বাস বুড়োই তাকে তুপ করেছিলেন। নীলোৎপল বাবুর একটা ছেলে আছে, বছর 15 বয়স, নাম রতন। আমাদের বাড়ির কাছেই ওই কাগমারার মোড়টাতে থাকে। বুড়ো নাকি তার সঙ্গে ভাব করার জন্য খুবই ব্যগ্র। হাসি মুখ করে হাতছানি দিয়ে ডাকে। রতন ওর ব্যাপার স্যাপার জানে, তাই কোনো আমল টামল দেয় না। সুবীরকে তার বাবা বারণ করেছেন, কিন্তু দিব্যেন্দুকে তো কেউ বারণ করেনি। দিবুর বাবা এইসব তন্ত্র মন্ত্র টুকটাক বিশ্বাস করেন না। বলেন একটা নিরীহ বুড়োকে উদ্দেশ্য করে মিথ্যে গালমন্দ করা হচ্ছে। ওকে দেখলেই বোঝা যায় ওর মধ্যে কোনো গন্ডগোল নেই। তবুও দেবু যদিও শুভকে বুড়ো সম্বন্ধে সাবধান করে দিয়েছিল, কিন্তু বাপের কাছ থেকে সে যে একটা বেপরোয়া ভাব পেয়েছে, সেটা যাবে কোথায়? সে একদিন শুভকে বলল, আজ তোর সঙ্গে ফিরবো, তোর বাড়িও যাওয়া হবে, আর বুড়ো কি করে তাও দেখা যাবে। শুভ ভুরু কুঁচকে বলল, কিন্তু তুই নিজেই তো সেদিন বললি বুড়োর কাছ থেকে দূরে থাকতে। তা বলেছিলুম, বলল দিবু, কিন্তু বাবা বলেন বুড়োর মধ্যে নাকি কোনো দোষ নেই। তাই ভাবছি একবার গিয়ে দেখি না কি হয়। এও একরকম অ্যাডভেঞ্চার তো। শুভ তার বাবার নিষেধ উড়িয়ে দিতে পারে না। সে বলল, কাছে যেতে পারি, এমনকি কথাও বলতে পারি, কিন্তু ওর বাড়ির ভেতর ডাকলে কিন্তু যাব না। আচ্ছা বাবা, ঠিক আছে, তাই হবে। স্কুল থেকে ফেরার পথে ব্রজবুড়োর বাড়ি দেখা যেতেই শুভর বুকের ভেতর একটা ধুকপুকুনি শুরু হলো। কিন্তু সে যে ভয় পেয়েছে সেটা তো দিবুকে কিছুতেই জানতে দেওয়া চলে না। তাই সে মনে সাহস এনে এগিয়ে চলল। হ্যাঁ, কোনো সন্দেহ নেই, রোজকার মতোই আজও বুড়ো বসে আছে বারান্দায়। শুভ দিবু এগিয়ে আসতে
ঠিক অন্য দিনের মতোই ব্রজবুড়ো হাসি মুখে ওদের দিকে চাইলেন। আজ শুভ বুড়োর হাসির মধ্যে সত্যি একটা কেমন শয়তানি ভাব লক্ষ্য করল। হাসছেন কেন? কিছু বলবেন? দেবু বুড়োর সামনে থেমে পরিষ্কার গলায় জিজ্ঞেস করল। হ্যাঁ বলবো, বললেন ব্রজবুড়ো। আমি ডাকলে আসো না কেন? দিবু বলল, আমাকে তো কোনোদিন ডাকেননি, আর ডাকলেই বা যাবো কেন? ওরকম যার তার ডাকে আমি যাই না। শুভ মনে মনে ভাবল, বাপরে বাপ, দিবুর কি সাহস! আবার দিবুই কথা বলল, আপনার সবুজ বাক্সে কি আছে? কেন বলবো? বুড়ো মাথা দুলিয়ে দুলিয়ে মিচকি হেসে বলল, আমার সঙ্গে বাড়ির দোতলায় যাও, গেলেই জানতে পারবে। বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে দেখে শুভ এক নিঃশ্বাসে বলে দিল, আরেকদিন যাব, আজ বাড়িতে কাজ আছে। দুজনে চলে এলো পেছন দিকে না তাকিয়ে। দিবু শুভর বাড়িতেই বিকেলের খাওয়া সারলো। খেতে খেতেই শুভর বাবা কলেজ থেকে এসে গেলেন। শুভ কোনো কিছু না লুকিয়ে ব্রজবুড়োর সঙ্গে যা যা হয়েছে পুরো ব্যাপারটাই বাবাকে বলে দিল। শঙ্করবাবু কিছুক্ষণ গম্ভীর হয়ে থেকে বললেন, একবার করেছো এ জিনিস, কিন্তু আর করো না। দিব্যেন্দু, তোমাকেও বলছি, এসব ব্যাপারে সাহস দেখানো কোনো কাজের কথা নয়। বুড়োর মধ্যে অনেক গোলমাল আছে, ওর প্রতিবেশীদের কথা তো আর অবিশ্বাস করা যায় না। কালই নিশিকান্তবাবু আমার বাড়ি এসেছিলেন। ব্রজ ব্যানার্জির ঘর থেকে মাঝরাত্তিরে নাকি পিস্তলের আওয়াজ পেয়ে বুড়োর বাড়িতে গিয়ে দরজা ধাক্কা দেন, কেউ দরজা খুলেনি। এর সপ্তাহ খানিক পরে এক রবিবার সকালবেলা শুভদের বাড়ির সামনে দরজায় টোকা পড়ল। শুভর বাবা খবরের কাগজ পড়ছিলেন। ছেলেকে বললেন, দেখ তো কে এলো। শুভ দরজা খুলে দেখে খয়েরি স্যুট পরা একজন বেশ ভালো দেখতে লোক। বয়স 30-এর খুব বেশি নয়। তার পেছনে রাস্তায় একটা ট্যাক্সি দাঁড়িয়ে, এটাও শুভর চোখে পড়েছে। ভদ্রলোক প্রশ্ন করলেন শুভর বাবাকে, ব্রজকিশোর ব্যানার্জির বাড়িটা কোথায় বলতে পারেন? 74 নাম্বার সেটা জানি, কিন্তু এখানে তো দেখছি কোনো বাড়িতেই নাম্বার লেখা নেই। শঙ্করবাবু দাঁড়িয়ে উঠে হাত দিয়ে দেখিয়ে দিলেন, বললেন, এই যে এইদিকে আমার বাড়ির পরের বাড়িটাই। ওহ থ্যাঙ্কস। ভদ্রলোক যাবার জন্য ঘুরেছিলেন, কিন্তু শঙ্করবাবুর একটা প্রশ্নে থেমে গেলেন। আপনি কি ওর আত্মীয়? আগে হ্যাঁ, আমি ওর ভাইপো, ছোট ভাইয়ের ছেলে। আসি। ভদ্রলোক চলে গেলেন। শঙ্করবাবু আবার সোফায় বসে বললেন, হাইলি ইন্টারেস্টিং। আমার ধারণা ছিল ব্রজবুড়োর 3 কুলে কেউ নেই। বিকেলে শুভরা চা খাচ্ছে, এমন সময় দরজায় আবার টোকা পড়ল। শুভ খুলে দেখে আবার সেই সকালের ভদ্রলোক। একটু আসতে পারি কি? শঙ্করবাবু উঠে এসেছেন, বললেন, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আসুন আসুন। ভদ্রলোক ঘরে ঢুকে এলেন। বসুন, চা খাবেন? নো থ্যাঙ্কস, এইমাত্রই খেয়ে আসছি। ব্রজবাবুকে কেমন দেখলেন? সেইটে নিয়েই একটু কথা বলতে এলাম, বললেন ভদ্রলোক। আগে আমার পরিচয়টা দিই। আমার নাম অমিতাভ ব্যানার্জি। আমার পেশা হচ্ছে যাকে বলে মনের ব্যারামের চিকিৎসা করা, সাইকিয়াট্রিস্ট। কলেজে পড়ার সময় শখটা হয়েছিল, বাবা রাজি হয়ে গেলেন। আমি বিলেত গিয়ে পাশ করে ওখানেই 3 বছর প্র্যাকটিস করলাম। এই কিছুদিন হলো কলকাতা এসেছি। বাবার কাছ থেকে জ্যাঠার কথাটা শুনেছিলাম। বাবা লখনৌতে ওকালতি করতেন। আমার জন্ম পড়াশোনা সবই ওখানে। আমি ব্রজ জ্যাঠাকে কোনোদিন চোখেও দেখিনি। যখন কলকাতায় গিয়েছি
ততদিনে ব্রজ জ্যাঠা আপনাদের এখানে চলে এসেছেন। এটা শুনেছিলাম যে কলকাতায় থাকতেই জ্যাঠা চুপচাপ বাড়িতে বসে থাকতেন, কারোর সঙ্গেই মিশতেন টিশতেন না। ডাক্তার দেখে বলেছিলেন শরীরে কোনো ব্যারাম নেই। উনি যে বাড়িতে রয়েছেন সেটা কার? প্রশ্ন করলেন শঙ্করবাবু। ওটা আমার ঠাকুরদার, উনি তৈরি করেছিলেন। ব্যবসা করতেন, অনেক পয়সা করেছিলেন। মারা যাবার আগে 3 ছেলেকে উইল করে টাকা পয়সা সমান ভাগে ভাগ করে দিয়ে যান। কাজেই বুঝতেই পারছেন ব্রজ জেঠার টাকা পয়সার অভাব নেই। উনি কি তন্ত্রতন্ত্র চর্চা করেছেন? কি যে করেছেন তা কেউ সঠিক বলতে পারবে না। আমরা তো থাকতাম লখনৌতে, মেজ জ্যাঠার কাজ ছিল ব্যাঙ্গালোরে, ব্রজ জ্যাঠা কলকাতাতেই থাকতেন। তবে গোটা 3 চাকর ছাড়া দেখবার মতো আর কেউ ছিল না। তন্ত্রের ব্যাপার জানি না মশাই, তবে ওর যে মানসিক ব্যারাম রয়েছে তাতে অন্তত আমার কোনো সন্দেহ নেই। কথা হচ্ছে কিসের ব্যারাম সেটা এখনো ধরতে পারেননি? ধরবো কি করে, আমার সঙ্গে তো কথাই বলছেন না। তবে আমার একটা প্রস্তাব আছে। কি? ওর চাকর বলছিল উনি নাকি ছোটদের ওপর কখনো রাগ করেন না। তাই বলছিলাম, মানে যদি আপনার ছেলেকে একবার সঙ্গে করে নিয়ে যেতে পারি তাহলে বোধহয় উনি মুখ খুলতে পারেন। শুভু বলল, ওর একটা সবুজ বাক্স আছে কি? অমিতাভবাবু চোখ বড় বড় করে বললেন, বাক্স কি, সে তো এক বিশাল ট্রাঙ্ক। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম ওতে কি আছে, উনি কোনো জবাবই দিলেন না। শঙ্করবাবু বললেন, ঠিক আছে, আমার ছেলে যাবে, কিন্তু তার সঙ্গে তার বাবাও যাবে। নিশ্চয়ই, সে তো খুব ভালো কথা, আমিও খানিকটা জোর পাবো। 5 মিনিটের মধ্যে 3 জনে বেরিয়ে পড়ল। ব্রজবুড়োর বাড়ির দরজায় ধাক্কা দিতেই একটা বুড়ো চাকর এসে দরজা খুলে দিল। বাবু কোথায়? জিজ্ঞেস করলেন অমিতাভবাবু। দোতলায় শোবার ঘরে, বলল চাকর। আজ বাইরে বসবেন না? আগে আপনি আসার পর থেকেই উনি কেমন যেন হয়ে গেছেন, আজ বিকেলে চাও খেলেন না। ঠিক আছে, আমরা ওর সঙ্গে একটু দেখা করব। আসুন মিস্টার চৌধুরী। ও, মিস্টার চৌধুরী, আসুন। 3 জনে দোতলায় গিয়ে হাজির হলো। ডান দিকে একটা দরজা, সেটাই ব্রজবুড়োর শোবার ঘর। ডক্টর ব্যানার্জির পেছন পেছন শঙ্করবাবু আর শুভও ঘরে ঢুকলো। ব্রজবুড়ো বালিশে পিঠ দিয়ে খাটে আধশোয়া। শুভকে দেখেই তার মুখে হাসি ফুটে সঙ্গে সঙ্গেই মিলিয়ে গেল। তোমার সঙ্গে আবার এরা কেন? অভিমানের সুরে বললেন ব্রজবুড়ো। শুভ বলল, আপনি যে সবুজ বাক্সটার কথা বলেছিলেন সেটা দেখতে এলাম। প্রকাণ্ড সবুজ ট্রাঙ্কটা শুভ ঘরে ঢুকেই দেখেছিল। খাটের উল্টো দিকে দেয়ালের সামনে রাখা হয়েছে, বোঝাই যায় আদ্যিকালের ট্রাঙ্ক। নিশ্চয়ই দেখাবো, বললেন ব্রজবুড়ো, কিন্তু এখন না, এরা ঘর থেকে বেরোলে তবে দেখাবো। ডক্টর ব্যানার্জি শঙ্করবাবুকে বললেন, চলুন মিস্টার চৌধুরী, আমরা বরং পাশের ঘরে যাই। দুজন বেরিয়ে যেতেই বুড়োর মুখে আবার হাসি ফুটল। শুভর বুকের ভেতর আবার ধুকপুকুনি। ব্রজবুড়ো খাট থেকে নেমে ট্যাগ থেকে একটা চাবি বার করে ট্রাঙ্কটা খুলে ডালাটা উপরে তুলে ধরলেন। দেখো। এ কি? এ যে খেলনায় ভর্তি। রেলগাড়ি, বন্দুক, রাক্ষসের মুখোশ, বিল্ডিং ব্লকস, মেকানো, লুডো, করতাল বাজানো সং, খেলার ড্রাম, খেলার গ্রামোফোন,
তাছাড়া আরো কত খেলা, সেসব শুভ কোনোদিন চোখেই দেখেনি, নাম শোনা তো দূরের কথা। এগুলো কার? শুভ ঢোক গিলে জিজ্ঞেস করলো। ব্রজবুড়ো দুহাত মাথার উপর তুলে তুড়ি বাজিয়ে দুলে দুলে গান করছিলেন। আমি রাম খেলতি লোক সিং, তাই নাচি তিড়িং তিড়িং। এবার গান বন্ধ করে নিজের বুকে চাপড় মেরে চেঁচিয়ে উঠে বললেন, আমার। শুভ বুঝল এই খেলার বন্দুকের আওয়াজ শুনেই পাশের বাড়ির লোক ভেবেছে পিস্তল। ওই মুখোশ পরে বুড়ো জানালায় দাঁড়াতেই ভেবেছে রাক্ষস, আর এইসব খেলনার নানা রকম আওয়াজ শুনেই ভেবেছে বুড়ো বুঝি টুকটাক করছে। শুভ বলল, বাবা আর ডাক্তারবাবুকে ডাকি? না, ওরা যদি আমার খেলনা নিয়ে নেয়? বুড়ো কর্কশ গলায় চেঁচিয়ে উঠল। মোটেই নেবে না, ওরা খুব ভালো লোক, আপনার কোনো অনিষ্ট করবে না। বলছো? হ্যাঁ। তবে ডাকো। দুজনেই এলেন। ট্রাঙ্কের ডালা তখনও খোলা। অমিতাভ ব্যানার্জি ভেতরের জিনিসগুলো দেখে চাপা গলায় বললেন, সব ব্রিটিশ আমলের বিলেতি খেলনা, ওর নিজের ছেলেবেলাকার জিনিস। এর জুড়ি আজকাল আর এদেশে পাওয়াই যাবে না। তারপর ব্রজবুড়োর দিকে চেয়ে বললেন, আপনি বসুন জ্যাঠা, বসুন, আমরা আপনার ভালো করতে এসেছি। যে ভালো রয়েছে তাকে আবার ভালো করবে কি হে? কড়া সুরে জিজ্ঞেস করলেন ব্রজবুড়ো। ঠিক বলেছেন, বললেন ডক্টর ব্যানার্জি। আমি ভুল বলেছিলুম। আপনার কোনো চিন্তা নেই, আমি কালকেই চলে যাব। যাবে বই কি, নিশ্চয়ই যাবে। অমিতাভ ব্যানার্জির সঙ্গে শুভ আর শঙ্করবাবু নিচে নেমে এলেন। এও একরকম মনের ব্যারাম, জানেন তো, বললেন ডাক্তার ব্যানার্জি। শরীরে বার্ধক্যের পুরো ছাপ, কিন্তু মন সেই বালক অবস্থার পরে আর বাড়েনি। বড়দের তাই তিনি সহ্য করতে পারেন না, নিজের বয়সের সাথী খোঁজেন, অথচ কোনো ছেলে ওর কাছে যাবে না। কি করুণ অবস্থা, ভেবে দেখুন তো। শঙ্করবাবু জিজ্ঞেস করলেন, আপনি সত্যিই কাল চলে যাবেন? হ্যাঁ, আমি গেলে উনি ভালো থাকবেন। তাছাড়া এই ব্যারামের চিকিৎসা বলে তো কিছু নেই। শঙ্করবাবু ছেলের পিঠে হাত রেখে বললেন, তুই মাঝে মাঝে ব্রজবুড়োকে সঙ্গ দিস, তোর বন্ধুদেরও বলিস। শুভরা অমিতাভবাবুর কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি ফেরার উদ্যোগ করল। দোতলার ঘর থেকে তখন করতালের সঙ্গে সঙ্গে শোনা যাচ্ছে, বাদুড় বলে, ওরে ভাই সজারু, আজ রাতে দেখবি একটা মজারু। আজ রাতে চামচিকে আর পেঁচারা আসবে সবাই, মরবে ইঁদুর বেচারা। এরই সাথে শেষ হলো আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হৃদিতা শেখরিনের সাথেই থাকবেন। গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।